অত্যাচারী ইংরেজদের এবার ধ্বংস করতেই হবে। অনেক হয়েছে, আর সহ্য নয়। এবার স্বাধীনতা চাই। এবার সব কটাকে গুলি করে ঝাঁঝরা করে রেখে দেব। মাস্টারদা কোথায় গো, জানো? না, তবে আশেপাশেই কোথাও আছে। মাস্টারদা ফিরলে ইংরেজদের আর রক্ষা নেই। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে। এবার মঞ্চে ডেকে নিচ্ছি এই নাটকের পরিচালক রজত দত্তকে। কামালদা, আজ কিন্তু আমি ফাটিয়ে অভিনয় করেছি। তুমি কিন্তু মোটেও আমার প্রশংসা করলে না, বলো? আরও মন দিয়ে অভিনয় করে যা, আরও ভালো করতে হবে, তবেই না প্রশংসা করব। শোন, আমার প্রশংসা পাওয়া অত সহজ নয়। এই গোপালদার কি খবর রে? কি জানি, শুনেছিলাম কোন পার্টি জয়েন করেছে। সেই পার্টি নিয়ে কি নাচানাচি। হ্যাঁ, এখন ওকে নাটক ছেড়ে ওই পার্টিতে গিয়ে নাচানাচি করতে বল, যত সব। এই যা, কি হলো রে? কি জানি, মনে হচ্ছে লোডশেডিং। আমারও তাই মনে হচ্ছে। এদিকে তোদের মেকআপগুলো তুলতে দেরি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে তো। এই, কেউ একজন জেনারেটরটা চালাও না। জেনারেটর নেই, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বাহ, এবার বসে থাকো এই প্যাচ পেচে গরমে। দাঁড়া, মোমবাতি জ্বালাচ্ছি। দেখ, কারেন্ট যাবার পর চারিদিক কেমন শান্ত হয়ে গেছে। আমার মনে হয় সব ভূতের ভয়ে পালিয়েছে। এই, তুই চুপ করবি? সব সময় খালি বাজে বকা। আমার মাথায় না একটা হেভি আইডিয়া এসেছে। এরপর ভূতের নাটক করলে কেমন হয়? বেশ চমকানো সিন। একটা প্রেত গলায় দাঁত বসিয়ে রক্ত খাচ্ছে। নায়ক বলছে, বাঁচাও বাঁচাও। আ, মারছো কেন? এখনো থাম, না হলে আরেকটা গাট্টা খাবি। না না কমলদা, এটা ঠিক নয়। ও তো ঠিকই বলছে। আমরা দেখো সব ধরনের নাটক করেছি। এই ধরো কমেডি, রোমান্স। কিন্তু কিন্তু কি? ভুতুরে তো না, ও নাটক হচ্ছে না। কেন তা জানতে পারি? সে রাতের কথা মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তখন আমার বয়স কতই বা হবে, এই 19 কি 20। এই নাট্যদলের একজন নাট্যকর্মী হিসাবে কাজ শুরু করেছিলাম। সেবার কৃষ্ণনগর থেকে বহু দূরে নাটকের শো করেছিলাম। কি মশা, হতচ্ছাড়াগুলো সব জায়গায় থাকে। কি দুঃখে যে কালকেই চাকরির পরীক্ষাটা পড়েছিল কে জানে। ব্যাস, দলের সবাই আগে চলে এসেছে, আমি দল ছাড়া হয়ে একা একা এখন আসছি। এদিকে কাল সকালেই শো, তার উপর কেলো করলো এই ট্রেনটা। 4 ঘন্টা লেট। তা না হলে বিকেলের আগেই রঘুনাথপুর পৌঁছে যেতাম। স্টেশনে নেমে গাড়ি পাওয়া নিয়ে কি কেলেঙ্কারি। একটাও মোটর গাড়ি নেই, শেষমেশ এই গরুর গাড়িই ভরসা। ভাগ্যিস লোকটা এই গ্রামেই যাচ্ছিল, নয়তো আজ আর পৌঁছাতে পারতাম না। বেশ রাত হয়েছে, চারপাশে কাউকেই দেখা যাচ্ছে না। একেতেই গ্রাম্য এলাকা, তার উপর বৃষ্টি স্নাতক পথঘাট। দাদা, আর কত দূর? বাবু, আরো ঘন্টা খানিকের রাস্তা। তাহলে তো পৌঁছাতে পৌঁছাতে মাঝরাত হয়ে যাবে। হ্যাঁ বাবু, এই একটু আগে বৃষ্টি হলো, পথে ভর্তি কাদা। আর কি করা যাবে? এখন তাড়াতাড়ি পৌঁছাতে পারলেই বাঁচি। ফুরফুরে হাওয়ায় আর চেরা মেঘের ফাঁকে চাঁদের আলোয় রাতখানা যেন মায়াবী করে তুলেছে। সব ঠিকই ছিল, এই সাঁকোটায় জোর করে উঠতে গিয়ে ঘটল বড় বিপদ। পচা কাঠের সাঁকো ভেঙে সব শুদ্ধ কালী নদীর জলে। এ কি হলো? তোমার আক্কেল বুদ্ধি কিছুই নেই নাকি? এত ভার এই ম্যারমেরে সাঁকো কখনো বইতে পারে? এতগুলো কস্টিউম আর পুটলির ভিতরে এত সব জিনিসপত্র সব শেষ করে দিলে। ওরা জানতে পারলে আমার একদম দফারফা করে ছাড়বে। না বাবু, মানে? আর কোনো মানে টানে আমার বোঝাতে হবে না। এ গ্রামে আর কোনো রাস্তা ছিল না? না ছিল, কিন্তু আমার কপালটাই খারাপ। কার মুখ দেখে যে সকালে উঠেছিলাম। তোমার গাড়িতে ওঠাই আমার ভুল হয়েছে, বুঝলে? ঠিক এমন সময় কিছু দূরে চাঁদের আলোতে দেখতে পেলাম বালুকা রাশির মধ্যে সারি সারি ধবধবে কাপড় বাসে মেলা রয়েছে। আর খামখেয়ালি হাওয়ার দাপটে কাপড়গুলো পতপত করে উড়ছে। দেখে বোঝা যাচ্ছে ওটা কোনো ধোপাদের গ্রাম। এই মুহূর্তে ওই দিকটা পা বাড়ানো উচিত হবে বলে মনে হলো। তাহলে রাতটা কোনো রকমে কারোর আশ্রয়ে কাটিয়ে দেওয়া যাবে। এই বলে হাঁটতে লাগলাম। এই যে বাবু,
কোথায় যাচ্ছেন? যাবেন না, ওদিকে যাবেন না বাবু। আপনি ওখানে বসে বসে সারা রাত মশা মারুন, আমি আমার পথ দেখছি। বাবু, ও বাবু, যাবেন না। কিছুক্ষণ হাঁটার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। এই যে শুনছেন, কেউ বাড়িতে আছেন? এত রাতে কে আপনি? কি দরকার? আমাকে বাবু চিনবেন না, তা বলছি এখান থেকে রঘুনাথপুর কতটা? ও, সামনের রাস্তাটা ধরে চলে যান, জঙ্গল পেরোলেই রঘুনাথপুর। ধন্যবাদ দাদা, এই বলে হাঁটতে লাগলাম। চারপাশে শুধুই গাছপালা, এই রাস্তায় তেমন মানুষও নেই। হঠাৎ আকাশের অবস্থা আরও খারাপ হয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম জঙ্গলের মধ্যে। রাস্তার দুই দিকে বাঁশঝাড়, রাস্তায় কাদাও অনেক। হাঁটতে কিছুটা সমস্যা হচ্ছে বটে। হঠাৎ অনুভব করলাম আমার পিছনে কেউ বুঝি আমার সাথে সাথে চলছে। পিছনে ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে আবারও চলতে শুরু করলাম। আবার মনে হতে লাগলো কেউ আমার পিছু পিছু আসছে। আমি আবারও পিছনে ফিরে তাকালাম, কিন্তু এবারও কাউকে দেখতে পেলাম না। হঠাৎ খেয়াল করলাম কাদার মাঝে আমার পায়ের ছাপের পাশাপাশি আরও একটা পায়ের ছাপ। তবে আশ্চর্যের বিষয়, সেই পায়ের ছাপ উল্টো দিকে। কিছুটা ভয় হতে শুরু করলো। যদিও আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, তবুও একটা অজানা ভয় কাজ করতে লাগলো। আমি আবারও হাঁটতে শুরু করলাম। একটু পর হঠাৎ খেয়াল করলাম কেউ যেন কাঁদছে। আবার হঠাৎ শুনতে পেলাম কেউ যেন হাসছে। এবার আমার ভয় হতে লাগলো। ভয়ে ভয়ে বললাম, কে 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 আমার সাথে এমন করছো? দেখো, আমি একটু ভয় পাই না, সাহস থাকলে সামনে আসো। পিছনে ফিরে তাকাতেই আমি দেখতে পেলাম এক ভয়ঙ্কর। কি হলো, থামলে কেন বলো? আরে কারেন্ট চলে এসেছে, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। বাকি গল্প পরের দিন বলবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।